লেখিকা নবনীতা সোয়ের মুখোশের অন্তরালে। সকাল থেকে ব্যস্ততা। আজ বিশেষ দিন। মিসেস কাবেরী সান্যালকে আজ আনুষ্ঠানিকভাবে সরকার থেকে সম্মানপত্র আর পদক দেওয়া হবে সেরা বাঙালির মঞ্চে তার সমাজ সেবার জন্য। ভোরবেলা কিছুটা মেডিটেশন করে কাবেরী দেবী চলে গেছেন পার্লারে। বডি স্পা করে রেডি হয়ে সোজা অনুষ্ঠানে চলে যাবেন। সারা বাড়ি আজ সাজো সাজো রব। মিস্টার সান্যালকে সকাল থেকে দেখা যাচ্ছে না। তাতে কিছু অবশ্য যায় আসে না। কাবেরী দেবী নিজেই একা 100। মেয়ে ঐন্দ্রিলা মায়ের সাথে সাথে সবসময় আছে। আজ সে মায়ের বক্তৃতা কি হবে সেই নিয়ে মিস্টার প্রদীপ লাহিড়ীর সাথে আলোচনায় ব্যস্ত। এই বাড়িটার নাম শান্তিকুঞ্জ। কলকাতার শহরতলিতে এমন হাত পা ছড়ানো সুন্দর বাংলো সবার ঈর্ষণীয় অবশ্যই। 6টি বেডরুমের এই বাংলোয় কাবেরী দেবী, তার মেয়ে ঐনা আর মিস্টার সান্যাল থাকেন। মিস্টার সান্যালের নাম কেউ জানে না। মনে হয় না কেউ জানতে চায়। তার একমাত্র পরিচয় তিনি বিখ্যাত সমাজসেবী, সুন্দরী ললনাময়ী কাবেরী দেবীর স্বামী। বস্তুত তিনি কি করেন, আদেও করেন কিনা তা নিয়ে কারোর মাথা ব্যথা নেই। আজ কাবেরী দেবীর জীবনের বিশেষ দিন। কানাঘুষো আছে আজ স্বয়ং মুখ্যমন্ত্রী, তার সাথে রাজনৈতিক কিছু আলোচনা করবেন। আশা এবছরের একটি সিট তার জন্য বরাদ্দ হতে পারে। অনেক নেতা মন্ত্রী যদিও কাবেরী দেবীর বন্ধু ও প্রেম প্রার্থী, তবুও নিজেকে মন্ত্রীর আসনে কে না দেখতে চায়। আগেরবার বলা হয়েছিল তাকে বিধায়ক হবার জন্য ভোটে দাঁড়াতে, তিনি রাজি হননি। এবার সরাসরি মন্ত্রীর পদের জন্য তাকে মনোনীত করার কথা শোনা যাচ্ছে। কাবেরী দেবীর সহায়ক প্রদীপ লাহিড়ী হলেও তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মায়া, যে তার দিন রাতের সকল কিছু দেখাশোনা করে। আজ মায়ার দম ফেলার সময় নেই। মায়ার একমাত্র ছেলে সুজয়ও ব্যস্ত। আশা কাবেরী দেবী মন্ত্রী হলে তার কপালও খুলে যাবে। সুজয় ঝকঝকে স্মার্ট আর সুদর্শন যুবক। কাবেরী দেবীর এনজিও মেয়েদের অধিকার সে সামলায়। যদিও সবকিছুর শেষ কথা কাবেরী দেবীর, তবুও সুজয় পুরোটাই দেখাশোনা আর খাতাপত্র মেনটেন করে। আজ অনুষ্ঠানটি হবে নন্দনে। কাবেরী দেবীর মা, বোনের পরিবার আর অসংখ্য ভক্ত, ফেসবুকের বান্ধবী সবাই চাতকের মতন চেয়ে আছে আজকের অনুষ্ঠানের জন্য। অনুষ্ঠান শেষে বৈঠক, তারপর রাতে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স ডেকেছেন। হয়তো সেখানেই ঘোষণা হবে কাবেরী দেবীর নাম। এমন প্রতিভাময়ী ব্যক্তিত্বকে যারা কাছ থেকে দেখতে পাবেন না, তারা টিভির পর্দায় চোখ রেখেছেন। কাবেরী দেবীর ফেসবুক পেজে মিনিটে কয়েকশো মেসেজ আসছে, শুভেচ্ছা, অভিনন্দন। তিনি আবার কবিও বটে। তার গণমুগ্ধ পাঠকেরা তাকে অভিনন্দন জানাচ্ছেন। যদিও তিনি পোস্ট করার সময় পান না, সেটা মায়া করে, আর রাতে মোটামুটি গড়পড়তা ধন্যবাদ দিয়ে দেয়। আসুন আগে মায়ার কথা জানি। মায়া বোস, ব্যান্ডেলের এই গৃহবধূ, কাবেরী দেবীর কাছে এসেছিল 2 বছরের বাচ্চা শান্তাকে কোলে আর পেটে সুজয়কে নিয়ে। স্বামী সামান্য চাকুরে। তার প্রথম সন্তান শান্তার 1 বছর বয়সে হার্টের সমস্যা ধরা পড়ে। বছরখানেক চিকিৎসা করিয়ে সৌরেন পরিষ্কার বলে দেয় যে পারবে না আর চিকিৎসা করাতে। মায়া কার থেকে শুনে কাবেরী দেবীর কাছে এসেছিল। একটা অপারেশন করিয়েও শান্তাকে বাঁচানো যায় না। মায়া পুরোপুরি ভেঙে পড়েছিল তখন। সৌরেন বাবুকে অনেক বুঝিয়েও তিনি আর মায়াকে ঘরে নেননি। ততদিনে সৌরেন বাবু আবার অন্য রমণীতে মনোযোগ করেছেন। মায়া রয়ে যায় কাবেরী দেবীর কাছে। অবশ্য ছেলে হবার পর সৌরেন এসেছিলেন ছেলেকে দেখতে, মনে অনেক দ্বিধা নিয়ে যে ছেলেটি তার নাকি অন্য কারোর। মায়া তাকে কোনো উত্তর দেয়নি, ফিরিয়ে দিয়েছিল। মায়া সেই থেকে কাবেরী দেবীর কাছে রয়ে গেছে। রান্নার লোক, কাজের লোক 2 জন আছে। কেশরীলাল দারোয়ান, মোট এই 4 জনের উপর বাড়ির ভার। মায়া আর সাথে যাবে না কাবেরী দেবীর, কারণ রাতে পার্টি আছে তার, সব দায়িত্ব তার। সুজয় রেডি, ঐনা রেডি হলেই বেরোবে। ওই দিকটায় আরো আলো দাও, সবে ফাল্গুন মাস, এখনই হালকা গরমের ভাব আছে। পুরো পার্টিটা বাগানে হবে। টেবিল চেয়ার আর সাজসজ্জায় মায়া ব্যস্ত। আরে আরো 2টো টেবিল দাও।
আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আমরা সব ঠিক করে নেব। আর হ্যাঁ, বারটা ওদিকে হবে, আমি ব্লু প্রিন্ট দেখেই করব। ওকে, তাহলে আমি কিন্তু অন্য কাজে গেলাম, সমস্যা হলে ফোন করবেন। অবশ্যই ম্যাডাম। আঁচলে মুখটা মুছে মায়া ঘরে চলে যায়। আহা, আগে স্নান করব, তারপর খেয়ে আবার কাজ। হ্যালো দিদি। হ্যাঁ বলো মায়া। মোটামুটি কাজ শুরু হয়ে গেছে, আমি ক্যাটারিংকে ফোন করে রিমাইন্ডার দিয়ে দিয়েছি। তোমার আর কতক্ষণ লাগবে? আমি প্রায় রেডি, সোজা চলে যাব নন্দনে, আর আমাকে ফোন করতে হবে না। কিন্তু মেনুটা সব তুমি দেখে নাও, আমি রাতে জয়েন করব। আচ্ছা, 7টা টাইম। হ্যাঁ, 5টায় কনফারেন্স শুরু হবে, আমি 8টার মধ্যে পৌঁছে যাব। আচ্ছা, ওই নাকি বেরিয়েছে? রেডি, তোমার পিচ নিয়ে যাচ্ছে। ওকে। ফোনটা রেখে শাওয়ার খুলে ভিজতে থাকে মায়া। এই জীবনে কাবেরী দেবী তার জীবনের সাফল্য বা দুর্ভাগ্য বুঝতে পারে না মায়া, কিন্তু কৃতজ্ঞ কাবেরীর কাছে। সুজয় বসে আছে কখন ওই না রেডি হবে, আজ খুব মানসিক চাপে আছে। চলো। হ্যাঁ চলো। খুব সুন্দর লাগছে কিন্তু। কোন দিন খারাপ লাগে? কোনো দিনও না। তোমাকে কোনো দিন খারাপ লাগতে পারে? ন্যাকামো রাখ, আমার তো জানিস ন্যাকামো ভালো লাগে না। জানি। তোমার কি ভালো লাগে ওই না? মানি। আছে তোর? নেই, তবে হবে। ওইসব হবে যদির কথা নদীতে। চল, দেরি হয়ে যাবে। চলো। আমি সুজয়, জন্মের পর থেকে বাবাকে দেখিনি। ছোট থেকে মায়ার কাছে মানুষ, ছোটবেলায় বাবাকে হারিয়েছি। মা বলেন বাবা বেঁচে নেই। কাবেরী সান্যালকে ছোট থেকে দেখছি। ছোটবেলায় একবার মাসি বলেছিলাম, খুব মার খেয়েছিলাম। কাবেরী সান্যালকে ম্যাম বলতে হবে, মা বুঝিয়ে দিয়েছিল। আমি যখন মাধ্যমিক দেব তখন আমাদের ছোট্ট ভাড়া বাড়ি ছেড়ে আমি আর মা শান্তিকুঞ্জে আসি। জীবনের সেরা সময় আমার, আজও মনে আছে। এই সুজয়, বাক্সটা তোল ভালো করে। তুমি বলো কোথায় রাখতে হবে, আমি রেখে আসছি। আউট হাউসে রাখ, ওই দেখ শেষের ঘরটা। বাড়ির পিছনটায় দুটো ঘর, উপরে টিন দেওয়া টানা বারান্দা, প্রতিটা ঘরের বারান্দায় গার্ড ওয়াল করে, বারান্দা থেকে পাশের ঘরটা আলাদা করা। দুটো ঘর। আমার মনটা খারাপ হয়ে গেল। অত বড় শান্তিকুঞ্জ দেখে ভেবেছিলাম হয়তো হয়তো ওখানে একটা রুম পাবো। যাক, কাজের লোকের আর বড় বাড়ি, তবে অনেক ভালো বাড়ি ভাড়ার সেই পায়রার খোপের থেকে। বাড়িটার পিছনে বড় সুইমিং পুল, যদিও পাতাবাহারের দেওয়াল বাড়ির অংশ আর পেছন দিকটাকে আলাদা করেছে, তবু আবছা দেখা যায়। বাড়ির পিছনটায় বড় বারান্দা, দুপাশে ঘর, অনেকটা সিঁড়ি বেয়ে নেমে তারপর সুইমিং পুল, ফুলের গাছ আর পাতাবাহারের গাছে সাজানো ছবির মতন। আরে চল, দাঁড়িয়ে আছিস কেন? ঘরের তালা খোলা আছে। চলো, আগে তুমি ঢুকবে বলে দাঁড়িয়ে আছি। পাগল ছেলে, আমি তো কাল দেখে গেছি, আমাকে কাবেরী দিদি বাঁচালেন। আর পারছিলাম না ওই পায়রার খোপে দিন কাটাতে। এই ঘরটা ভালো না? দারুণ মা। সামনে বারান্দা আছে, ঘরে সব আছে। ওই দেখ, ফ্রিজ, গ্যাস স্টোভ আর ফ্যান লাইট সব। বাথরুম আছে পেছনে। বাহ, নিজস্ব? সব কটা ঘরের পিছনে অ্যাটাচড বাথরুম। দেখ, ওই তো দরজা। বাঁচা গেল। বাবা ওই বাড়িতে কমন বাথরুম কি নোংরা থাকতো। হ্যাঁ, 5 বছর হলো কাবেরী দিদি এই বাড়িটা নিয়েছেন। পরশু যখন বলল মায়া চলে আয় শান্তিকুঞ্জে, আমি তো যেন বিশ্বাস করতে পারছিলাম না। অনেক বড় ঘরটা, পেছনে গাছও আছে। হ্যাঁ, অনেক গাছ আছে। সামনেটা বাঁধানো, কিন্তু ওই পাশটা দক্ষিণের দিকে বড় ফুলের বাগান। পার্টি বা অনুষ্ঠান ওইখানেই হয়। পুরোটা পাঁচিল দেওয়া, ঝামেলা নেই। মন দিয়ে পড়াশোনা করতে পারবি। আর কে থাকে? সামনের ঘরটা কেশরী লালের, দারোয়ান, খুব পুরনো লোক। আগে যে ডাক্তার থাকতেন এই বাড়িতে তার আমলের। আর এটাই আমরা থাকবো। মা, রান্নাঘর নেই তো? রান্না ঘরের পাশে করে নেব, দুজনের খাওয়া হয়ে যাবে। আর দিদি বলেছে যখন যা দরকার নিয়ে আসতে। এ বাড়িতে পার্টি অনুষ্ঠান হতেই থাকে, কত কত খাবার আসে। আর রান্নার লোক আছে তো, মিনতি মাসি। রান্না আর কাজের লোক, সে যাওয়া আসা করে, পাশেই বেলতলায় থাকে। কেউ তোকে বিরক্ত করবে না। মন দিয়ে পড় বাবা, উচ্চ মাধ্যমিকেও স্টার চাই। পাবো মা, বেশ ভালো জায়গা, মন দিয়ে পড়বো। চল চল, আগে বাকি জিনিসগুলো গুছিয়ে ফেলি। চলো। সব কিছু গুছিয়ে সন্ধেবেলা আমি পড়তে বসলে মা শান্তিকুঞ্জের ভেতরে গেল। সেদিন থেকে নতুন জীবন শুরু হয়েছিল আমাদের। গাড়ির ঝাঁকুনিতে মাথাটা ঠুকে গেল।
আহ করে উঠতেই ওই না বলে উঠল, দেখে চালাও প্রদীপ আঙ্কেল, আর হাদারাম ধরে বস। ভাবনার জাল ছিঁড়ে গেল। সুজয় সোজা হয়ে বসলো। আজ শুধু কাবেরী ম্যামের পরীক্ষা না, আজ সুজয়ের পরীক্ষা। এই দিনটার জন্য অনেক অপেক্ষা করেছে। গাড়ি সোজা নন্দনে ঢুকে গেল। বড্ড দেরি করছে মেয়েটা। পায়ের তলাটা উষ্ণ গরম জলে মাছেদের মধ্যে দিয়ে কাবেরী ভাবতে থাকে। কুটকুট করে হালকা কামড়ে বেশ আরাম লাগছে। আর শুধু মেকআপ বাকি, শাড়ি পরেই বেরিয়ে যাবে। 12টায় শুরু, সবে 11টা বাজে। ওই না আসেনি এখনো, ফোনটাও ধরছে না। আরামে চোখ বুজে আসছে, কিন্তু ঘুম হবে না। প্রতি মুহূর্তে টেনশন। আজকের সব কিছু পারফেক্ট হওয়া দরকার, কোনো কিছু ভুল হবার কোনো জায়গা নেই। আজকের দিনটা শুধু গুরুত্বপূর্ণ নয়, আজ জীবনের সেরা দিন। মাছেদের কামড়টা অস্বস্তির পর্যায়ে চলে গেলে পাটা তুলে নেয় কাবেরী। পুরো ঘরটায় গোল সোফায় কাবেরী একা বসে। স্পা ফেসিয়াল সব কমপ্লিট। প্রথম অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, রেগুলার কাস্টমার কাবেরী। বুকের থেকে ধবধবে সাদা টাওয়ালটা সরিয়ে নিজেকে দেখে কাবেরী। আজও শরীরে ভাটা আসেনি, কোথাও খাজ বুজে যায়নি মেদে। সব কিছু টান টান। চোখের তলায় সামান্য কালি পড়ছে, আর নিচটায় হাঁসের পায়ের ছাপ। কিন্তু ওটুকু দরকার আছে মানুষের জন্য করতে। সমাজ সেবা করতে করতে একটু চোখের তলায় কালি পড়বে না? মুচকি হাসিতে মুখটা ভরিয়ে নিজেকে ভালো করে দেখে কাবেরী। আই অ্যাম দ্য বেস্ট। বেল বাজাতে পার্লারের দুটো মেয়ে এসে কাবেরীকে রেডি করতে বসে। দিদিমণি, ও দিদিমণি। কে? আমি মিনতি। আয় ভেতরে। কি হয়েছে মিনতি? বলছি সবার তো খাওয়া হয়ে গেল। দাবাবু খেলে আমরাও খেতে পারি। খাইনি? না। ওই না আর সুজয়, ওরা তো কখন বেরিয়ে গেছে। বাকিদের খাওয়া হয়ে গেছে, তুমি আর দাবাবু বাকি। আর দুপুরে তো কেউ খাবে না, কি করব? শোন, দুপুরে কেউ বাড়ি আসবে না। আমি দাবাবু আর তুই কেশরীলাল রান্না কর। আজ আমি খুব ব্যস্ত থাকবো। রান্না করে সব গুছিয়ে রেখে যাবি। বেলাকে সব কাজ বুঝিয়ে দে, ঘর বাড়ি যেন ভালো করে মুছে যায়। বিকালে আবার মুছবে। রাতে তোর আসতে হবে না, ডিনার পার্টি আছে। বিকালে ক্যাটারিং থেকে খাবার চলে আসবে। আর হ্যাঁ, সব কিছু পরিষ্কার থাকে যেন। মিস্টার সান্যালের খাবারটা দে, আমি দিয়ে আসি। আচ্ছা, তারপর তুমি খেয়ে নাও। তুই খেয়ে নে, আমার দেরি হবে। বড় থালায় দুটো সন্দেশ, 4টে লুচি আর ছোলার ডাল নিয়ে যখন মিস্টার সান্যালের ঘরে ঢোকে মায়া, মিস্টার সান্যাল বাথরুমে ছিলেন। খাবারটা আনলাম। কোথায় আপনি? ঘরের কি অবস্থা? টুকটাক জিনিস গোছাতে গোছাতে কাবেরী দেবীর ছবিটা আঁচল দিয়ে মুছে টেবিলে রাখতেই পেছন থেকে দুটো হাত মায়াকে জড়িয়ে ধরে। আহ, কি হচ্ছে? বাড়িতে কত লোক বাইরের, সবাই তো গার্ডেনে। তুমি স্নান করে এসেছো, জানো না তোমার স্নানের পর ভিজে শরীর আমাকে কেমন পাগল করে দেয়। ছাড়ো, দরজা খোলা। আমি বন্ধ করে দিচ্ছি। দরজা বন্ধ করে মায়াকে বিছানায় ফেলে বুকে মুখ ডুবিয়ে বসে শুয়ে পড়েন মিস্টার সান্যাল। আগে খেয়ে নাও। খিদে নেই। আজ কিন্তু তোমার যাওয়া উচিত ছিল। হা হা। আমি? আমি কে? নিজের ফাঁকা সিথিটা মানাবে না, তাই কাবেরী আমাকে বাঁচিয়ে রেখেছে। প্রয়োজন হলে সিম্প্যাথি নিতে মেরেও ফেলতে পারে। তোমরা দুজনে পুরো 2 মেরুর বাসিন্দা। হ্যাঁ, সারা জীবন 2 মেরুতেই থেকে গেলাম। তুমি ছিলে তাই, নইলে হয়তো ভেসে যেতাম। আমাকেও কাবেরী দিদির জন্য পেয়েছো, জানি কি করে ভুলি। কিন্তু সেটা খেলনার মতন কাবেরী তোমাকে ছুড়ে দিয়েছিল আমার দিকে। সে যাই হোক না মায়া, যখন কাবেরী নিজের সব সম্পর্কে ব্যস্ত, তখন তোমাকে ব্যবহার করেছে স্বামীর প্রয়োজন মেটাতে। আমার যা উপকার করেছে কাবেরী দিদি, সেজন্য আমি এটুকু তো করতে পারি। উপকার? বোকা মেয়ে। তোমার শরীরটা স্বামীর বিছানায় দিয়ে নিজে মুক্ত হয়েছে। বাদ দাও। যে অবস্থায় সৌরেন আমাকে ছেড়ে যায়, তখন কাবেরী দিদি না থাকলে তো কত লোক ছিঁড়ে খেত। তোমরা মেয়েরা কেমন সব কিছুতেই যুক্তি খুঁজে নাও। নিতে হয় মশাই, বাঁচা সহজ হয়। চলো খেয়ে নাও। না, খিদে নেই, তোমায় খাবো। একদম না, আমার স্নান হয়ে গেছে। ধুর, আবার করবে। ক্লান্ত মিস্টার সান্যালের পাশে শুয়ে মায়া ভাবে ভুললেও তো ভোলা যাবে না। তখন সবে সুজয় মাধ্যমিক দিয়েছে। প্রথম যখন আসে শান্তিকুঞ্জে কাবেরী দেবীর দয়ায়, তখন পা পর্যন্ত ডুবে আছে মায়া। সুজয়কে নিয়ে মেয়েদের অধিকারে কাজ নেয়। তখন তো এত বড় ছিল না এনজিও, সরকারি অনুদান বা রেজিস্ট্রার ছিল না। ছোট ঘর ভাড়া করে মায়া ছেলে নিয়ে থাকতো। কাজে ছেলে নিয়ে যেত। অনেক সাহায্য করেছে কাবেরী দিদি।
আস্তে আস্তে কত বড় হলো এনজিও। কাবেরী দিদি চলে আসলেন শান্তিকুঞ্জে। বছর 5 পর মায়া যখন এখানে আসে, মিস্টার সান্যালকে কাছ থেকে দেখার সুযোগ হয়। শান্তশিষ্ট মানুষ, কিন্তু নিজের মতন থাকতেন। মা মেয়ে দুজনে ব্যস্ত নিজেদের জগতে। আর তারপর আসে সেই রাত। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। সুজয়, ঐনার বন্ধুরা মিলে গিয়েছিল দীঘা। বাড়িতে কাবেরী দিদি আর আমি। মিস্টার সান্যাল গিয়েছিলেন নিজের বাড়িতে টালিগঞ্জ। রাতে দুজন লোকের সাথে মিটিংয়ে ব্যস্ত কাবেরী দিদি। তাদের মধ্যে একজন চলে গেলে দ্বিতীয়জন রয়ে যায়। নিজের বেডরুমের ড্রিঙ্কস আর খাবার চেয়ে পাঠালে মায়া বুঝতে পারে ভদ্রলোক আজ থাকবেন। বড় নেতা তিনি। নিজে গিয়ে খাবার দিয়ে আসে মায়া। দিদি বলে দেয় কেউ আসলে যেন তাকে বিরক্ত না করা হয়। মাথা নেড়ে মায়া চলে যাচ্ছিল নিজের ঘরের দিকে। ঝুপসি অন্ধকার পিছন দিকটায় জলের ছাটে কিছুটা ভেজা মায়া সব দরজা জানালা দেখে নিয়ে পেছনের দিকে যাবার আগে সদর দরজায় বেল। দরজা খুলে কে বলার আগেই দেখে মিস্টার সান্যাল দাঁড়িয়ে। আপনার তো কাল আসার কথা। শরীরটা ভালো না, আমাকে জল আর মাথা ব্যথা ট্যাবলেট দিও মায়া। আপনি ঘরে যান, আমি আনছি। আর হ্যাঁ, কাবেরী কোথায়? নিজের ঘরে ব্যস্ত আছেন। ডেকে দাও, আমার দরকার। সর্বনাশ! মায়া ভালো করে জানে ওই ঘরে এখন কি চলছে। আমতা আমতা করার আগেই মিস্টার সান্যাল বলেন, তুমি ডাকবে না আমি যাব? আমি যাচ্ছি, আপনি ঘরে যান। মায়া জোর পায়ে গিয়ে কাবেরী দিদিকে ডাকার আগে আগে দুবার ভেবে টোকা দেয় দরজায়। বাইরের ঝড় হোক বা ভিতরের কিন্তু কোনো সাড়া নেই। আবার টোকা দিয়ে না পেয়ে ফোন করে। দরজা অল্প খুলে কাবেরী দিদি বলে, আমি বললাম না বিরক্ত না করতে। দিদি, মিস্টার সান্যাল চলে এসেছেন। কি? কেন? আজ তো আসার কথা না? জানি না, আপনাকে ডাকছেন, বলছেন না গেলে তিনি আসবেন। 1 মিনিট। হাউস কোটটা জড়িয়ে দিদি ঘরের বাইরে এসে মায়াকে বলে, মায়া, আমার একটা কাজ করতে হবে। বলেন। ওর ঘরে তুমি যাও। দিদি, পারবে না? দিদি, আমি? হ্যাঁ, তুমি জানো ডাক্তার বিশ্বাস আত্মহত্যা করেছেন। পুরো কেসটা ধামাচাপা দিতে হবে আজ আমাকে। এই ঘরে থাকতে হবে, তুমি যাও। কিন্তু দিদি, আমি বলছি যেভাবে হোক সামলাও, দরকার হলে বিছানায়। দিদি, সত্যি সেজো না মায়া। আমি না থাকলে তোমাকে কত লোকে ছিঁড়ে খেত। আমার জন্য এটুকু করতে পারবে না? আপনার জন্য মরতে পারি দিদি। তোমার মৃত্যু আমার কোন কাজে লাগবে? তুমি পারলে এই ঘরে থাকো। না না, আমি যাচ্ছি। কিন্তু দিদি। কোনো কিন্তু না। যাও মায়া। নিজের পায়ে হেঁটে গিয়েছিল না ঘোরের মধ্যে গিয়েছিল। মায়া আজও ভাবলে অবাক লাগে। কিছু খাবার, জল আর 2টো ট্যাবলেট নিয়ে যখন দরজায় নক করে, তখন দরজাটা খোলা ছিল। অন্ধকার ঘরটা যেন আদিম যুগে ডুবে আছে। জানলার কাছে আলোর ঝলকানিগুলো যেন ঘরের ভিতরে আছড়ে পড়ার চেষ্টায় জিভ লক লক করছে। টেবিলে থালাটা রাখতে 2টো শক্ত বাহু জড়িয়ে ধরেছিল মায়াকে। গলার স্বর খুঁজে পাচ্ছিল না মায়া। ছিটকে সরে যেতে পারেনি। কিছুক্ষণ ডুবে দিয়ে 2 বাহুর পিষে যাওয়া অনুভূতিতে হঠাৎ জোরে বাজ পড়ে। মায়া জড়িয়ে ধরে মিস্টার সান্যালকে। কিন্তু মিস্টার সান্যাল ছিটকে সরে যান। কে? আমি। আমি কে? কাবেরী কোথায়? ব্যস্ত আছে। ও খুব ব্যস্ত? মহান দেবী, স্বামীর জন্য সময় নেই? ভেরুয়া বানিয়ে রেখেছে আমাকে। আজ হেস্ত নেস্ত করেই ছাড়বো। দৌড়ে দরজার কাছে গিয়ে 2 হাত দিয়ে আগলে বলি, প্লিজ আপনি শান্ত হন। কে শান্ত করবে? তুমি? বাইরের থেকে বেশি ঝড় সেদিন আমার বুকে উঠেছিল। কত বছরের মরুভূমির মতন জীবনে 2 ফোঁটা বৃষ্টি। নিজেই কি ফিরে যেতে চেয়েছিলাম? মনে হয় না। বুকে মাথা রেখে বলেছিলাম, আমি আছি তো। সেদিন ডুবে গিয়েছিলাম অজানা স্রোতে। আজও ডুবে আছি। সৌরেনের থেকে কিছু না পাওয়া মায়া সেদিন থেকে ভরে গিয়েছিল অনেক পাওনায়। কি ভাবছো তখন থেকে? তোমাকে। মায়াকে আরও কাছে টেনে মিস্টার সান্যাল বলেন, তোমাকে পেয়ে বেঁচে আছি, নইলে কবেই মরে যেতাম। মায়া মনে মনে বলে, আমিও। আলোর ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। প্রথম সারিতে বসা ঐনা সবচেয়ে জোরে হাততালি দিয়ে ওঠে। পুরো অনুষ্ঠানে কাবেরী দেবীর উজ্জ্বল উপস্থিতি সবাইকে মোহিত করে রাখে। সুন্দর বক্তৃতায় সবাই উচ্ছ্বসিত। স্টেজ থেকে নেমে সোজা বৈঠকে চলে যান কাবেরী দেবী। যাবার আগে সুজয়কে ফোন করে বলেন ঐনাকে পার্লারে নিয়ে সেখান থেকে সোজা পার্টিতে পৌঁছাতে। তাকে যেন কেউ বিরক্ত না করে। প্রদীপ লাহিড়ী ভেবেছিল তাকে সাথে নিয়ে কাবেরী বৈঠকে যাবে, কিন্তু সিকিউরিটি রিজন দেখিয়ে তাকে বাড়ি গিয়ে পার্টির দেখাশোনা করতে বলে যায় কাবেরী। আজ কদিন অমানসিক পরিশ্রম গেছে প্রদীপের, কিন্তু কাবেরীর ব্যবহারে যেন বুকটা মুচড়ে উঠল।
সেই যখন ঐনির হাত ধরে প্রদীপের কাছে আসতো, দিনগুলো কত সহজে ভুলে গেছে কাবেরী। কি ছিল কাবেরী? সামান্য বেসরকারি স্কুলের টিচার, আর ওই তো ক্যালাস মার্কা বর গৌতম সান্যাল। একান্নবর্তী পরিবারে থাকা গৌতম কাবেরী বিয়ে করেছিল মাত্র 19 বছর বয়সে। আমি না থাকলে আজ কাবেরী ওই পরিবারে রাঁধুনি হয়েই থাকতো। আমি দেখেছিলাম ওর আগুন চাপা প্রতিভা। নিজের বউ ছেলে, না, আজ আর সুলতা আমায় ক্ষমা করবে না। ছেলে প্রদীপ তো মাকে নিয়ে দিল্লিতে সেটেলড হয়ে গেছে। আজ আমি একা। আজ কাবেরী যেখানে পৌঁছে গেছে সেখানে প্রদীপ লাহিড়ীর কোনো জায়গা নেই। কিন্তু একদিন এই প্রদীপ লাহিড়ীর হাত ধরেই এনজিওতে এসেছিল কাবেরী। কাবেরী ভুলে গেছে, প্রদীপ লাহিড়ী ভোলেনি। ছোট্ট ঐনিকে নিয়ে প্রথম যেদিন কাবেরী মধ্যমপুরের অফিসে আসে। আসতে পারি? আসুন। আমি মিস্টার প্রদীপ লাহিড়ীকে চাইছিলাম। আমি প্রদীপ লাহিড়ী, বলুন। নমস্কার, আমি কাবেরী সান্যাল, রথতলায় থাকি। বসুন, বলুন কি দরকার। আমি আনন্দনিকেতনে পড়াই আর দুটো ক্লাবে আবৃত্তি শেখাই। আপনার কথা লোকেশ বলল। লোকেশ বলতে শ্রীজয়পুরের লোকেশ? হ্যাঁ, বলছিল আপনার সাথে দেখা করতে। আমি আপনার এখানে কাজ চাই। কিন্তু আপনি এত কিছু করে সামলাতে পারবেন তো? হ্যাঁ, পারবো। স্কুল তো আমার ছুটি হয়ে যায় বিকালে, আর আবৃত্তি তো শুধু রবিবার ক্লাস। তবুও ছোট্ট বাচ্চা আপনার। মেয়ে আমার বড় বেশি সামলায়। আপনি প্লিজ আমাকে কাজটা দিন। দেখুন, কাজ বলতে লোকের সেবা করাই আমাদের কাজ। টাকা পয়সা তো আমরা বেশি দিতে পারি না। আমি সেবা করতে চাই, আর টাকা পয়সা সেটা দেখুন, আপনি কাল দেখা করুন বিকালে, আমি ভেবে দেখছি। আচ্ছা, নমস্কার। পরদিন কাবেরীকে দেখে আমার মাথা ঘুরে গিয়েছিল। সব সময় শাড়ি পরা কাবেরী বুকের এক পাশটা সব সময় ঢেকে রাখে না। ওরকম ভরা যৌবন, আর আজ একা এসে যেন বেশি উচ্ছল লাগছিল। আমি ডুবে গিয়েছিলাম সত্যি ওর যৌবন, ওর বুকের খাজ আর মুখ বেঁকিয়ে কথা বলার স্টাইলে, সেই প্রথম দিন থেকে। তারপর থেকে স্কুল থেকে ফিরে মেয়েকে খাইয়ে গৌতম আসা মাত্র ঐনিকে দিয়ে কাবেরী চলে আসতো অধিকারে। হ্যাঁ, তখন তো অধিকার নাম ছিল এনজিওর, আমার অধিকার। সেটা কবে যে আস্তে আস্তে মেয়েদের অধিকার হয়ে গেল। কবে যে আমি প্রধান থেকে কাবেরীর দালাল হয়ে গেলাম। হ্যাঁ, সুলতা আর গৌতম দুজনেই তো বলেছিল, প্রদীপ লাহিড়ী তুমি শুধু কাবেরীর দালাল হয়ে যাবে। কানে আজও বাজে কথাটা। আমি কিন্তু ভালোবেসেছিলাম কাবেরীকে, মন থেকে ভালোবেসেছিলাম। মন দিয়ে কাজ শিখিয়েছিলাম। আমার এনজিওতে সাহায্য করা হতো অসুস্থ শিশুর চিকিৎসার জন্য। আমরা টাকা জোগাড় করে তুলে দিতাম বাচ্চাদের বাবা মায়ের হাতে। তখনও সরকারি রেজিস্ট্রার হয়নি বলে আমরা স্বল্প পরিসরে কাজ করতাম। সুস্থ হয়ে যাওয়া বাচ্চাদের বাবা মায়ের হাসি দেখে মনটা ভরে যেত। অনেক ডাক্তার আমাদের সাহায্য করতেন। তার মধ্যে মুম্বাইয়ের ডাক্তার শর্মা আর ডাক্তার ঘোষ, যিনি ছিলেন শান্তিকুঞ্জের মালিক। আঙ্কেল, আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ, চমকে গেলে কেন? ঘুমাচ্ছিলে নাকি? কতবার বলেছি মাকে আঙ্কেলের বয়স হয়েছে, রিটায়ার্ড করে দাও। কি হয়েছে? আমি কিছু ভাবছিলাম। বসে ভাবার সময় এটা? গুড ফর নাথিং। আমি আর সুজয় চলে গেলাম গাড়ি নিয়ে, তুমি বাসে ফিরো। দিদি বলেছে পার্টি দেখাশোনা করতে। মায়া আন্টি তো পুরো একা। হ্যাঁ, আমি যাচ্ছি। ঐনি বেরিয়ে গেলে প্রদীপ মনে মনে হাসে। দিদি নিজের মেয়েকে মা বলার অধিকার যে দেয়নি, সে আবার মেয়ের অধিকার নিয়ে সভা করে। তোমাদের সব কমপ্লিট? ইয়েস ম্যাম। গেটের ফুলগুলো কম লাগছে কেন? নো ম্যাম, 6 ডজন আছে। না না, আর 2 ডজন দাও। আর হ্যাঁ, বিল অফিসে দেবে, ক্লিয়ার হয়ে যাবে। ওকে ম্যাম, গুড আফটারনুন। সাজানো কমপ্লিট? ক্যাটারিংয়ের ছেলেগুলো খাবার নিয়ে পৌঁছালে আমি রেডি হতে পারি। আর একটু পরেই হয়তো দিদির নাম অ্যানাউন্স হয়ে যাবে। একবার দিদি জিতলে। ঠাকুর, তোমার ঠাকুর কিছু করবে না। তুমি মানে আপনি ঘুমাননি? না, ঘুম আসবে না। চলুন ভেতরে। ভেতরে থাকতে থাকতে খোলসে ঢুকেই তো বসে আছি। মিনতিদি, চা দাও 2টো বসার ঘরে। চলুন। সবার সামনে আপনি আর একান্তে যেটা সেটা সবার সামনে বলতে নেই। তোমার খারাপ লাগে না মায়া? কি জন্য? কিছু না, আমার ভালো লাগছে না। ভাবছি আজ টালিগঞ্জ যাব। কি কাজ? দিদি শুনলে রাগ করবে। নিকুচি করেছে, গিয়ে ঘুরে আসি। সেখানেই বা কি করবে? কেউ তো তোমায় চায় না জানি, তবু এইখানে গেলে নিজের ঘরটাতে বসলে ভালো লাগে। যাও, ঘুরে আসো। কিন্তু দিদি আসলে কি বলবো? তোমার মনে হয় কাবেরী জানতে চাইবে? বেশি ভাবছো তুমি।
না না, কাবেরী তোমাকে আমার কাছে দিয়ে নিজে মুক্তি পেয়েছে, আর আমার মেয়েকে দেখো, নিজের মাকে দিদি ডাকে। নিজেকে কত ছোট করবে আর কাবেরী। অত চিন্তা করো না, বরঞ্চ যাও ঘুরে আসো টালিগঞ্জ থেকে। তুমিও এড়িয়ে যাচ্ছ। উফ, আবার সেই কথা। আচ্ছা, যাব না, ঘরে যাচ্ছি, তুমি আসবে তো? পাগল হয়েছো? আজ সারা বাড়ি লোক থাকবে? না না, আমি খুব ব্যস্ত। আমার কি মনে হয় জানো মায়া, কাবেরীকে খুন করতে। কি সর্বনাশ! ওসব ভাবনা কোথা থেকে আসে? আসে মায়া, আসে। মেয়েটাকে টেনে নিয়ে যাচ্ছে পাতালে। মরলে যদি মেয়েটাকে বাঁচানো যায়। ধুর, যাও ঘরে, আমি ড্রিঙ্কস পাঠাচ্ছি। গৌতমের মুরদ মায়ার জানা আছে। লোকটা সবসময় ডিপ্রেশনে ভোগে। দিদির সামনে চুপ, মায়ার সামনে অনেক লড়াই। সুজয় নিজের পায়ে দাঁড়িয়ে গেলে এই পাপ পুরীতে আর থাকবে না। বৈঠক শেষে প্রেস কনফারেন্সে কাবেরী দেবীর টিকিট কনফার্ম হওয়ার খবরের পর থেকেই ফোনে অসংখ্য শুভেচ্ছা আসছে। মায়া জয়মা বলে টিভিতে খবরটা দেখে, রেডি হয়ে বাগানে চলে যায়। আস্তে আস্তে লোক আসা শুরু করেছে। ঝলমল করছে বাড়ি। সুজয় ঐনিকে নিয়ে আসতেই ঐনি পুরো হোস্টের দায়িত্ব নিয়ে নেয়। মায়া চলে যায় ক্যাটারিংয়ে তদারকি করতে। সুজয়কে বলে বার সেকশনটা দেখতে। আজ বড় আনন্দের দিন, মায়ার অনেক দিনের স্বপ্ন পূরণ হবার দিন। এবার দিদিকে বলে সুজয়কে ভালো কোনো কাজে লাগাতে পারলে মায়ার ছুটি। নির্জন কোনো জায়গায় জীবনটা কাটাতে চায় মায়া। সারা জীবন লড়াই করে করে ক্লান্ত মায়া। সৌরেন আজ কোথায় আছে মায়া জানে না। সৌরেন খোঁজ নেয়নি কোনো দিন। মায়া পুরো মুক্ত হতে চায়। সুজয়কে ঘিরেই মায়ার সব আশা ভরসা। দিদি ভালো চাকরি করে দিলে সুজয়ের, মা আর ছেলে চলে যাবে অজানা জায়গায়। লোকেশ মালবীর মুখের চুলগুলো সরিয়ে দিয়ে খবরটা আবার দেখে। হ্যাঁ, কাবেরী তো আজ মন্ত্রী পদের টিকিট পেয়েছে। ভোটে দাঁড়াবে কাবেরী। সেই কাবেরী স্কুলে বেনি দুলিয়ে যেত। দুই বোনের মধ্যে কাবেরী ছিল বেশি চালাক চতুর, কিন্তু আমি কাবেরীকে ভালোবেসেছিলাম। উচ্চ মাধ্যমিক পাশ করে তখন আমি সবে কলেজে, কাবেরী তখনও স্কুলে। বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতাম কাবেরীর স্কুলের সামনে। আমার চেহারা আর বাবার টাকার জন্য কাবেরী আমার দিকে ঝুঁকেছিল, নিজেকে মেলে দিয়েছিল আমার কাছে। ওর ইগো আর বড় হওয়ার নেশা আমি বুঝেছিলাম, তবুও ভালোবাসতাম। কিন্তু পরে সরে এসেছিলাম কাবেরীর কাছ থেকে অন্য কারণে। কতদিন আগের কথা আজও সব মনে পড়ে যায়। আমার বন্ধু সুমিতের সাথে কাবেরী গোপন সম্পর্ক করেছিল। সুমিতের বাবা আরো বড় লোক। তখন আমার রক্তে কাবেরীর নেশা। কাবেরী আমাকে ইগনোর করা শুরু করলে চালটা খেলেছিলাম ভালো। প্রচুর সম্পত্তি পেয়েছি মামাবাড়ি থেকে, এই মিথ্যা বলে কাবেরীকে নিয়ে পালিয়েছিলাম। 3 রাত দীঘায় কাটিয়ে ছিবড়ে করে ফেলে চলে এসেছিলাম। কি করে ফিরবে ভাবিনি। তখন তো অপমানের জ্বালা গায়ে। সামান্য কেরানির মেয়ে আমাকে ডিচ করা। কত কিছু কিনে দিতাম, ভালোবাসতাম পাগলের মতন। আর মাধ্যমিক পাশ করে সুমিতের 4 চাকায় জায়গা নেওয়া। রাগ করেছিলাম। ফিরে চলে গেলাম দিল্লি, বাবার কাছে। দিল্লিতে ভালো ব্যবসা ছিল বাবার। খবর পেয়েছিলাম কাবেরীর বিয়ে হয়ে গেছে। 5 বছর পর কলকাতা ফিরেছিলাম মালবীকে বিয়ে করে। কিন্তু আজও দুর্বল আমি, কারণ কাবেরী বহন করেছে আমার সন্তান, আমার ঐনিকে। কলকাতা ফিরে মাস 6 পর দেখা হয় কাবেরীর সাথে। তখন টালিগঞ্জে রীতিমতো গৃহবধূ। কি একটা স্কুলে কাজের জন্য অ্যাপ্লাই করেছে। রাস্তায় দেখা হয়েছিল, আমি কাজটা করিয়ে দিয়েছিলাম। ঘৃণা ছিল, কিন্তু যখন জানতে পারি আমার মেয়ে ঐনি, তখন না করতে পারিনি। সেই শুরু। মনে ভালোবাসা না থাকলেও সাহায্য করে গেছি। প্রদীপ লাহিড়ির কাছে আমি পাঠিয়েছিলাম, লোকেশ ঘোষ আমি তখন জানতাম না একদিন আমার ওর কাছে হাত পাততে হবে। সবই ভাগ্য। আজ 12 বছর মালবী ক্যান্সারে ভুগছে। কেমো থেকে চিকিৎসা, সবকিছুতে কাবেরী সাহায্য করছে। আর বিদ্রূপ সহ্য করে বেঁচে আছি আমি, কারণ মালবীকে আমি ভালোবাসি। আর নিজের আর কোনো সন্তান না থাকায় ঐনির প্রতি দুর্বলতা তো রয়ে গেছে। আমার ব্যবসা আজ শেষের পথে। আমি হেরে গেছি। কাবেরীকে ঠকাতে গিয়ে, শিক্ষা দিতে গিয়ে আমি হেরে গেছি। অসম্ভব বুদ্ধি সম্পন্ন কাবেরী আজ সবার কাছে পূজনীয়, কিন্তু আমি জানি কতটা নীচ। পেটে সন্তান যখন আসে তখন ওর মা তড়িঘড়ি গৌতম সান্যালের সাথে ওর বিয়ে দিয়ে দেয়। ঐনি পিতৃ পরিচয় পেয়ে যায়, কিন্তু গৌতমের জীবনটা ঝরঝরে করে দিয়েছে কাবেরী। কাবেরীকে পড়াতে সবচেয়ে উৎসাহ আর সাহায্য ওই লোকটাই করেছিল। মালবীকে ঐনির কথা বলে দেবে বলে আমাকেও শুষছিল কাবেরী। কাবেরী কারোর হতে পারেনি, শুধু টাকার হয়েছে। অর্থ, সম্পদ আর ক্ষমতার লোভ। আমি প্রদীপ লাহিড়ির কাছে কাবেরীকে পাঠিয়েছিলাম। ভেবেছিলাম এনজিওর কাজ শিখবে, মানুষের দুঃখ দেখলে নিজেকে পাল্টাবে, কিন্তু হলো উল্টো।
প্রদীপ লাহিড়ীকে পথের ভিখারি করলো। আজ সবাই প্রদীপ লাহিড়ীকে চেনে না, চেনে কাবেরীকে। প্রদীপ লাহিড়ী নিজের স্ত্রী ছেলে সব হারালো। মনে মনে হিস হিস করে ভাবনাগুলো আজও ক্ষতবিক্ষত করে আমাকে। সুন্দর সংসার ছিল আমার, দিনের পর দিন ব্ল্যাকমেল করে গেছে। কোথা থেকে কলকাঠি নেড়ে কিভাবে যে আমার ব্যবসার সর্বনাশ করলো আজও বুঝলাম না। এতটাই স্বার্থপর, যখন টাকার দরকার তখন আমার কাছে এসেছে, আর নিজে যখন সচ্ছল হয়ে গেছে ঘুণের মতন আমার ব্যবসাটা নষ্ট করে গেছে। আজ ঘোষ মেডিসিন রিটেলারের সবকিছু কাবেরীর নামে। কি করে পার্টনার হওয়া থেকে সবকিছু আত্মসাৎ করলো আজও বুঝিনি। আসলে বিয়ের অনেকগুলো বছর পার করে যখন কলকাতা আসি, মালবীকে নিয়ে উদ্দেশ্য একটাই ছিল সন্তান। দিল্লি ছেড়ে চলে আসি কলকাতা, ডাক্তার দেখিও মালবী মা হতে পারছিল না। সেই সময় কাবেরীর সাথে দেখা, ঐনিকে দেখে গলে গিয়েছিলাম। 3 বছর পর যখন মালবীর ক্যান্সার ধরা পড়ল, তখন থেকে পুরো সময় আমি পাগলের মতন দৌড়েছি মালবীকে নিয়ে। আমি যে মালবীকে খুব ভালোবাসি, সেই সুযোগে কাবেরী কি যে করেছে। আজ কাবেরীর কাছে আমি খেলার জিনিস। নিজের পরিণতি মেনে নিয়েছি, কিন্তু মালবী তো খুব ভালো মেয়ে, ওর দুঃখ কষ্ট মেনে নিতে কষ্ট হয়। প্রদীপ লাহিড়ী আস্তে আস্তে হেঁটে যখন হলের বাইরে আসে, তখন সূর্য আর জীবনের সত্য বড় স্পষ্ট। আজ কাবেরীর তাকে দরকার নেই, কিন্তু তিনি কাবেরী ছাড়া সহায়হীন। প্রদীপ দেখেছে পুরুষ হোক বা মহিলা, কাবেরী জীবনে যারা এসেছে সব গ্রহের মতন কাবেরী চারিদিকে ঘুরে জীবন নষ্ট করে দিয়েছে। লোকেশ হোক বা আমি, গৌতম হোক বা ডাক্তার। মনে মনে গালি দিয়ে থুতু ফেলে প্রদীপ হাঁটতে থাকে। আজ না ফিরলে কি হবে, কাবেরী খুঁজবে হয়তো, কিন্তু প্রয়োজনে। আজ প্রদীপ তো মায়ের কাছে যাবার উপায় নেই। ছেলে মাকে নিয়ে দিল্লি চলে গেছে, ঠিকানাটুকু রেখে যায়নি। খোঁজাটা বড় কথা না, আজ প্রদীপের মুখ দেখানো সম্ভব না। কি চরম উত্তাল ভাবে মেতেছিলাম কাবেরীকে নিয়ে। মাত্র 17 বছর বয়সে লোকেশকে নিয়ে পালিয়ে যাওয়া কাবেরী যখন প্রতারিত হয়ে ফিরে আসে, আর ওর মা গৌতমের সাথে তড়িঘড়ি বিয়ে দিয়ে দেন, তখন ওই গৌতম না থাকলে মরতে হতো কাবেরীকে। গৌতম কিন্তু কাবেরীকে পড়িয়েছে, নিজে অনেক কষ্ট করে ঐনিকে সামলে কাবেরীকে পাশ করিয়েছে। গান আর আবৃত্তি বরাবর ভালো করা কাবেরীকে আবার ভর্তি করেছে গানে। কি করেনি গৌতম? যৌথ পরিবার ছিল বলে মেয়ের ঝামেলা কমই পোহাতে হয়েছে কাবেরীকে। আর যেই মেয়ে স্কুলে ভর্তি হয়ে গেল, বেসরকারি স্কুলে চাকরি আর আমার অধিকারে কাজ পেয়ে গেল, ব্যাস টুকটুক করে পরিবার থেকে সরে চলে আসলো আলাদা। মায়ের কাছে মেয়ে রেখে তখন কাবেরী লাগাম ছাড়া। আমি নিজেও তো দায়ী, তখন ওর উদ্দাম যৌবনে ডুবে গেছি আমি। আবৃত্তির শো, গানের জলসা, প্রাইভেট পার্টি, কত কিছুতে কাবেরীর সাথে সাথে দৌড়েছি। আমি ভেবেছিলাম লোকেশ কাবেরীকে ঠকিয়েছে আর গৌতমের সাথে ওকে বাধ্য হয়ে বিয়ে করতে হয়েছে, কিন্তু আমি কাবেরীর ভালোবাসা, কাবেরী আমায় ভালোবাসে। কিন্তু মেয়ে মাকড়সার মতন জাল বিস্তার করে কাবেরী লোকেশ আর আমাকে দুজনকে শুষছিল। গৌতম ছিল অন্ধ স্বামী, কিছু বলেনি, কিছু করেনি, বিশ্বাস করে গেছে শুধু। আবৃত্তি, জলসার, অধিকারে কাজ সব সব ছিল হাতিয়ার নিজের লক্ষ্যে পৌঁছে দেবার। ভালো লোকের সাথে যোগাযোগ, নিজের ইমেজ তৈরি করা ছিল আসল উদ্দেশ্য। আমাকে সিঁড়ি করে পৌঁছে গিয়েছিল কাবেরী নিজের লক্ষ্যে। বাড়ি পৌঁছতে আর কতক্ষণ কে জানে। গাড়িতে বসে অস্থির হয়ে যাচ্ছে কাবেরী। আজ অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। জীবন অনেকবার হারাতে চেয়েছে আমাকে, কিন্তু আমি হারিনি, আমি হারবো না। আজ আবার নতুন অধ্যায় শুরু। লোকেশকে ফোন করতে হবে। হ্যালো, বলো। অনেক অনেক শুভেচ্ছা, তোমার আশা আজ পূরণ হলো। আর তোমার কষ্ট হলো? কেন এভাবে বলছো? কেন জানো না, মনে নেই? দীঘার হোটেল, একটা নাবালিকা মেয়ে আর অনেক মিথ্যা স্বপ্ন। ভুলে যাও কাবেরী, আজ তোমার বিশেষ দিন। কোন জায়গা থেকে টিকিট পাবে কিছু বললো? না, ঠিক হয়নি। মালবী কেমন আছে? ভালো আছে। যাক ভালো, মালবী না থাকলে তো আমাকে খুন করতে তুমি। নেহাত তুমি জেলে গেলে কে মালবীকে দেখবে? সেজন্য করো না। আবার বাজে কথা, আমি তোমাকে খুন কেন করব? বাদ দাও। আজ আসছো তো পার্টিতে, আমি গিয়ে কি করব কাবেরী আর মালবীর? তাহলে তো এ মাসের ওষুধ। আমি আসছি। তৃপ্তির হাসি মুখে ঝুলিয়ে আরামে চোখ বুজে আসে। সেই কোন কত বছর আগে আমাকে সম্পত্তির লোভে দেখিয়ে লুটেছিলে লোকেশ ঘোষ, আজ আমার হাতের তলায় তুমি। যখন খুশি পিঁপড়ের মতন টিপে মারতে পারি। সেদিন আমি মাথা ঠান্ডা রেখে চলে এসেছিলাম বাসে করে কলকাতা, আজও গায়ে কাটা দেয়।
যখন জানতে পারি মা হতে চলেছি, বাধ্য হয়ে আমাকে গৌতমের সাথে বিয়ে করতে হয়, ভুলিনি। তোমার সরলতা আর মানবীর রোগের সুযোগে আমি তোমার পুরো ব্যবসা কুক্ষিগত করে নিয়েছি। কিছু বলতে পারবে না কোনোদিন, আমার কাছে তো ওইনি আছে। তুমি আমার সাথে বেইমানি না করলে আমি আজ সুমিতের ঘাড়ে পা দিয়ে কোথায় কবে চলে যেতাম। বেশ কিছুটা বছর নষ্ট হয়েছে আমার। গৌতমের মতন ভেরেন্টা ভাজানোর মানুষকে নিয়ে চলতে হয়েছে। আজ জীবনের প্রায় 50 বছরের দোরগোড়ায় আমি। অনেক সময় নষ্ট করেছো লোকেশ, অনেক সময়। তোমার মুক্তি নেই, আমি কিছু ভুলিনি আর তোমায়ও ভুলতে দেব না। তিল তিল করে মরবে তুমি লোকেশ, কিন্তু দিন দিন আমার শত্রু বাড়ছে। গৌতম, লোকেশ, হয়তো প্রদীপ আর রিয়া। তাকে ভুললে হবে না, আমাকে মারার জন্য সবার হাত নিষ্পিস করছে। রিয়া কি আমাকে ভুলবে? ওর রোগ আর টাকা হাতিয়ার করে তো কম কিছু করিনি। সেদিনের কাবেরী আর আজকের কাবেরী অবশ্য রিয়ার ধরাছোঁয়ার বাইরে, তবুও প্রতিহিংসা থাকবে না? মেয়েদের অধিকার তখন ফেসবুক পেজ ছিল শুধু। রিয়ার সাথে মিলে অনেক কিছু করেছি তখন। লোকের কাছ থেকে টাকা সংগ্রহ করে বৃদ্ধাশ্রমে যাওয়া। আমাকে সমানে সাথ দিয়ে গেছে রিয়া আর বুলি। অনেক অনেক কন্ট্রাক্ট আর অনেক টাকার খেলা, আর উপরি পাওনা নাম। আমি তো বুদ্ধি দিয়েছিলাম রিয়াকে। অবশ্য রিয়াও ধোয়া তুলসী পাতা নয়। নিজের সামান্য রোগকে ক্যান্সার স্টেজ 4 বানিয়ে কম লোককে বোকা বানায়নি। নিজের স্বামীকে দূরে রেখে বেহাল্লাপনা করার জন্য দরকার ছিল আমাকে মদ, সিগারেট আর কিছু পুরুষের সঙ্গ, তাতেই রিয়াকে ভুলিয়ে আমি করেছিলাম বাজিমাত। নাম চাই, সবার নাম চাই। আমার মতন ভুলভাল বানান ভুলের কবিতা লেখা মানুষের কবি হওয়ার নাম চাই। আর রিয়াও চেয়েছিল নাম করতে। বহু লোকের টাকা আত্মসাৎ করে যখন বেরিয়ে আসি তখন রিয়া জেলে। মিস্টার বোসের কাছে জানতে হবে আর কত বছর জেল আছে রিয়ার। দরকার হলে জেলের ভিতর মেরে ফেললে কেমন হয়? যেমন মেরেছিলাম বুলিকে, আজও আত্মহত্যা ভাবে লোকে। রিয়াকে ফাঁসানোর পর এসেছিল হিসাব নিতে, কিন্তু কাবেরীকে চেনে না। কাবেরী বিষ কন্যা। কিন্তু কাবেরী শত্রুদের দুর্বল ভাবতে নেই, সবাইয়ের খোঁজ রাখতে হয়। সাবধান কাবেরী, সাবধান। গাড়ির এসিটা বাড়িয়ে দিতে বলে কাবেরী চোখ বোজে। হ্যালো। হ্যাঁ বলো মায়া। দিদি আর কতক্ষণ লাগবে? অনেকে চলে এসেছে। ওই নিয়ে এসেছে? হ্যাঁ, অনেকক্ষণ আগে। সব গেস্ট ও আর সুজয়ও তো সামলাচ্ছে। মায়া পার্টিতে মিস্টার সেন আসবেন। ফরেনার বিজনেসম্যান, ওইনি যেন ওনাকে পুরো সময় অ্যাটেন্ড করে। আচ্ছা। ফোন রেখে মায়া ভাবনায় পড়ে যায়। জানি না কি আবার করতে চায় দিদি। আগে মেয়েটাকে নিয়ে অনেক খেলা করেছে, এবার কিছু করলে গৌতম, ধুর, কিছুই হবে না। গৌতমের মুরুদ মায়ার জানা আছে, কিন্তু ঐনির জন্য কষ্ট হয়, কারণ মায়া জানে ঐনিকে সুজয় কত ভালোবাসে। কম জল তো ঘোলা হয়নি। প্রথম যখন এই বাড়িতে আসে তখন সুজয় সবে 17 আর ঐনি 16। প্রথম দিন যে সময় সুজয় ঐনিকে দেখে তখন পিছনের সুইমিং পুলে সাঁতার কাটছিল ঐনি। পাতাভার গাছের ফাঁক থেকে দেখেছিল সুজয়। ভাগ্যিস আমি চলে এসেছিলাম, কি যে হতো। যৌবনের অমোক টানে বারবার সুজয় ছুটে গেছে। বিপদ বুঝে আমি দিদিকে বলি যে আমরা চলে যাই শান্তিকুঞ্জ থেকে, কিন্তু কাবেরী দিদি অসম্ভব ঠান্ডা হয়েছিলেন। প্রথমে ঐনিকে পড়াতে বললেন সুজয়কে। মনে কেমন সুপ্ত আশা জেগেছিল, দিদি কি তাহলে আমার ছেলেকে পছন্দ করেছেন? পরে দেখেছিলাম পুরোটা তার খেলা, সুজয়কে দিয়ে ঐনিকে ব্যস্ত রাখা আর কারোর খপ্পরে যাতে না পড়ে। আমি তখনই সুজয়কে বলেছিলাম সাবধান হতে। ধরি মাছ না ছুঁই জল, এই টাইপের মহিলা কাবেরী দিদির মেয়ে কেউ তেমন করে মানুষ করবে। উচ্চ মাধ্যমিকের পর সুজয় ভর্তি হয় কলেজে, আর ঐনি পড়তে যায় ইঞ্জিনিয়ারিং। ব্যাস, দূরে সরে যায় ঐনি। বিশাল কোটিপতি ঘরের বিদেশে থাকা ছেলের সাথে এনগেজমেন্ট করে বসে। দিদি খুশি হন, কিন্তু সেই ছেলেকে বিয়ে করে না ঐনি। মায়ের মতন পুরুষকে চুষে ফেলে দেওয়া মেয়ে। মোটামুটি 3 বছর লিভ টুগেদারে থাকার পর অনেক সুযোগ সুবিধা আর মায়ের জন্য বড় বড় কন্ট্রাক্ট জোগাড় করে বেরিয়ে আসে সম্পর্ক থেকে। সুজয়ের মনে আবার আশার ঘর। সুজয় জানে না কোনোদিন সে ঐনিকে পাবে না। হ্যাঁ, টাইম পাস হিসাবে সুজয় ভালো, কিন্তু বিয়ে? আর ঐনিকে আদেও কাবেরী দিদি বিয়ে করতে দেবে? তার ক্যাশ বাক্স, তার ড্রিম ওই না। যেবার ডাক্তার আত্মহত্যা করেন সেবার তো মিস্টার বোসকে ভাবতেও ঘৃণা লাগে। সেদিন মিস্টার বোসকে আসতে বলে কাবেরী দিদি সরে গিয়েছিল। লম্পট পুলিশের বড় অফিসার তার পাওনা আদায় করেছিল ঐনির ওপরে। নীরবে দেখে গেছে মায়া, কিন্তু যে মা মেয়েকে মা বলার অধিকার দেয় না, সে কি দেবে ঐনিকে সংসার করার অধিকার? আজ আমার খুব আনন্দের দিন সুজয়, আমারও। তুই জানিস না, দিদি জাস্ট অসাধারণ। ওর মতন মহিলা আমি দেখিনি। আমিও। আর আমার বাপটাকে দেখ, পুরো ক্যালাস। ওভাবে বলো না ঐনি, আঙ্কেল খুব ভালো মানুষ। হ্যাঁ ভালো। শোন, ওসব পুরুষরা নিজে কিছু করতে পারে না, রক্ষম ঈর্ষায় ভোগে। যত সব। আমার দিদি দেখ। আচ্ছা ঐনি, ম্যামকে তোর মা বলতে ইচ্ছে হয় না? না, একদম না। আমি জানি আমার দিদি ফর এভার ইয়াং। আর শোন, আমি ওই গৌতম সান্যালকে দু চোখে দেখতে পারি না।
কিন্তু তোর বাবা তো, বাবা মাই ফুট কবে ডিভোর্স করে দিত দিদি ওকে। কিন্তু সে তো হবে না দিদির জীবন নষ্ট করে নিজে মুক্তি পাবে। আফটার অল দিদির ইমেজ নষ্ট হবে। তাই আমি মাঝখানে থেকে মিউচুয়াল করে দিয়েছি, কেউ কারোর ব্যাপারে নাক গলাবে না, যে যার মতন থাকো, আলাদা রুম আলাদা জীবন, হ্যাপার মধ্যে নেই। দিদিকে আরো অনেক উপরে উঠতে হবে, ওইসব ঠ্যাং টেনে রাখা স্বামী চলবে না। তোমার কেমন স্বামী দরকার? স্বামী? আমি কি দাসী যে স্বামী হবে? আমার লাইফ পার্টনার আমার মতন হবে, আমাকে স্বাধীনতা দেবে আর প্রচুর টাকা থাকতে হবে। ওইনি শোনো। কি মায়া আন্টি? দিদি ফোন করেছিল, ফরেনার এক বিজনেসম্যান আসবেন মিস্টার সেন, তাকে তুমি যেন সময় দাও। ওকে, আসলে জানিও। আর হ্যাঁ, ফরেনার তো, আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে আসি। কে মিস্টার সেন মা? আমি চিনি না সুজয়। আর শোন, বড় লোকেদের ব্যাপারে মাথা কম ঘামা। দিদি মন্ত্রী হয়ে গেলেই আমি বাঁচি। এতদিন অনেক করেছি, একটা ভালো কাজ তোকে দেবে না? দেবে দেবে, আর দিলেই চলে যাব অনেক দূরে। আর ওইনি, তোর মাথায় এখনো ওইনি ঘুরে যাচ্ছে? মরবি আর আমাকেও মারবি। যা, বার সেকশনটা দেখ। মায়ের কথা আমি বুঝতে পারি, কিন্তু আমি যে জীবনে প্রথম অনুভূতি থেকে ওইনিকে ভালোবেসে গেছি, সেই জবে প্রথম দেখেছিলাম। নীল জলে জলকন্যার মতন ওইনি সাঁতরে যাচ্ছিল আনমনে। আমি বাহারি পাতার ফাঁক দিয়ে দু চোখ দিয়ে ছুঁয়ে যাচ্ছিলাম ওইনিকে। পরের 2 বছর ঝড়ের মতন কেটেছে। ওইনিকে পড়ানো, ওইনির সাথে বডিগার্ডের মতন যাওয়া, আর প্রথম কিস বা শরীরের আবেদন, সব তো ওইনি। ওইনি অনেক দিয়েছে আমায়। জানি আর 5টা মেয়ের থেকে আলাদা ওইনি, কিন্তু আমি জানি ওইনি খুব ভালো। বিজনের সাথে ওর সম্পর্কটা টেকেনি, কারণ আমি আজও বিশ্বাস করি ওইনি আমায় ছাড়া আর কাউকে ভালোবাসতেই পারে না। কোনো মেয়ে না ভালোবেসে কি নিজেকে উজাড় করে দিতে পারে? যেমন ওইনি এক বর্ষার রাতে আমাকে দিয়েছিল সব কিছু। সেদিনের স্মৃতি আজও আমার মনের মণিকোঠায় রয়ে গেছে, কোনোদিন ভুলবো না, ভোলা যাবে না। মার ম্যাম গিয়েছিল কলকাতার বাইরে কোনো ফেসবুকের সাহিত্য সভায়। আঙ্কেল তো সন্ধ্যা হলেই রুমে মদ নিয়ে বসে পড়েন। আমি আর ওইনি পড়ছিলাম। পড়ার রুমের কাছের জানালা দিয়ে ঝলকে পড়ছিল আলো, বাজের আর কি। ওইনি ভয় পাচ্ছিল আর আমি ওইনিকে অবাক চোখে দেখছিলাম। জীবনে প্রথম ভালোবাসার স্পর্শ কোনোদিন ভোলা যায়? ওইনি যখন বিভাসের সাথে সম্পর্ক করে তখন পাগলের মতন লাগতো। মাকে লুকিয়ে কত সিগারেট খেয়েছি, কিন্তু আমি জানি ওইনি সহজে পাওয়া যায় না। আমাকে আগে নিজেকে তৈরি করতে হবে। হাই মিস্টার সেন। ও হ্যালো বিউটিফুল। দূর থেকে সুজয় দেখছিল মিস্টার সেন আর ওইনিকে। ওইনি ছোট একটা জামা পরে আছে, বুকের ভাঁজগুলো বড় স্পষ্ট, কিন্তু কি সুন্দর লাগছে। মনে হচ্ছে মিস্টার সেনকে গলা টিপে দিই, কিন্তু সেটাও তো অক্ষম, ঈর্ষা হবে। ওইনিকে পেতে অনেক পথ যেতে হবে। সুজয়। আসছি ম্যাম। সুজয়, ইনি মিস্টার চ্যাটার্জি। এই সুজয় আমার বিয়ে মায়ার ছেলে, খুব ভালো ছেলে। সুজয়, মিস্টার চ্যাটার্জিকে ড্রিঙ্ক সার্ভ করো। আর হ্যাঁ, কোনো অভিযোগ যেন না আসে, তোমার লাভের ব্যাপার। দেতু হাসি দিয়ে চ্যাটার্জিকে সার্ভ করছি ঠিকই, কিন্তু সামান্য কাজ দিয়ে আমার কোনো লাভ নেই। এসব চ্যাটার্জি কিছু করতে পারবে না। আমার আরও বড় কাজ, আরও বড় কিছু চাই। আমার এই রাজত্বের সাথে রাজকন্যাও চাই। মায়া, আজ গেস্ট রুম দুটো ঠিক করে দাও। একটায় মিস্টার বোস থাকবেন, আরেকটায় মিস্টার সেন। আচ্ছা দিদি। আর শোনো, সেই অপদার্থ লোকটা কই? গৌতম বাবু টালিগঞ্জ গেছেন, বিকালে চলে আসবেন। ঘাটের মরা, ফোন করে বলে দাও আজ আসতে হবে না। আর লোকেশ? যাও মায়া, হারি আপ। আচ্ছা দিদি। হ্যালো লোকেশ, মালবী কেমন আছে? ভালো, অনেক অনেক অভিনন্দন কাবেরী। আর কত মিথ্যে বলবে? আমি কি জানি না কেমন লাগছে তোমার? কেন এমন বলো কাবেরী? আর কত শাস্তি দেবে? সব কিছু তো চলে গেছে। হ্যাঁ লোকেশ, চলে গেছে অনেক কিছু, অনেক সময়। চলো, আজ তোমায় মাফ করলাম, মায়ার কাছ থেকে টাকা নিয়ে যেও। অনেক অনেক ধন্যবাদ কাবেরী, তুমি জিতবে আমি জানি। শুধু জানলে হবে না, আমাকে জেতাতেই হবে। সামনে ইলেকশন, কাল থেকে কোমর বেঁধে নেমে পড়ো। অনেক কাজ, আমি কাল হোয়াটসঅ্যাপ করে দেব। আমি যথাসাধ্য করব। আমি তোমার মত জানতে চাইনি, যাও। হ্যালো পট্টনায়ক। কাবেরী চলে যাওয়ার শরীরটার দিকে তাকিয়ে মনে মনে বিড়বিড় করে লোকেশ। কিন্তু সত্যি কাবেরীকে জিততে হবে। লোকেশ জানে অনেক লোকের ক্ষতি হবে, কিন্তু মানুষ স্বার্থপর। নিজের লাভের জন্য কত অমন কাবেরী গদিতে বসে যায়। দিদি, প্রদীপদাকে দেখছি না, ফোন করো, আমাকে বিরক্ত করবে না। আর হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যবস্থা দেখে নিও, আমি মিডিয়া চলে গেলেই ঘরে যাব। বস কি করছে? কি করবে, এসেই বোতল নিয়ে বসে গেছে। খাক, খেতে দাও, আপাতত অনেক কাজে লাগবে। আর হ্যাঁ, সুজয় যেন সকালে দেখা করে আমার সাথে। কি বললে চ্যাটার্জি বাবু? দিদি, ব্যস্ত হইও না মায়া, সুজয়ের কাজ হয়ে যাবে। কিন্তু ভোটটা যাক। সে তো, আমরা কি এ সময় তোমাকে ছেড়ে যেতে পারি? তুমি আমাকে রেখে যেতে পারবে না মায়া। হ্যাঁ, সুজয় যাবে যাক, আমি জিতলে ওর ভালো চাকরি করিয়ে দেব।
আমি? বোকার মতন কথা বলো না মায়া, সবকিছু বাদ দিলেও গৌতমকে কে সামলাবে? বাদ দাও, পরে আলোচনা হবে। ওইনি কোথায়? ছাদে আছে। কার সাথে? মিস্টার সেন। মায়া, কেউ যেন বিরক্ত না করে ওদের। আচ্ছা দিদি। মায়া আনমনে ফিরে যায় ক্যাটারিং এর কাছে। কাবেরী দিদি তাকে মুক্তি দেবে না। না, ভেবে লাভ নেই। সুজয় তো বাঁচুক। পুরো বাড়িটা যখন অন্ধকারে ডুবে গেছে, সামান্য কিছু আলো রাতজাগা পতিতার মতন পড়ে আছে ম্লান হয়ে, তখন মায়া নিজের ঘরে জানালায় দাঁড়িয়ে। সুজয় ঘুমোচ্ছে অঘরে পাশের ঘরে। ছেলেটা কি চায় কে জানে। আজ বলে দিল চাকরি করবে না, ব্যবসা করবে। কত টাকা চায় সুজয়? সুজয়ের মনে কি ঐনিকে নিয়ে কোনো বোকা ছেলে? টাকার মেশিন পারবে না কাবেরী আর ঐনির স্বাদ মেটাতে। ওদের আরও চাই আরও। ছেলেটা ঘূর্ণির টানে চলে যাচ্ছে। বের করতে হবে, যে করেই হোক বের করতে হবে। আজ গৌতম ফেরেনি। কাবেরী বোসের সাথে ব্যস্ত। অনেক যুদ্ধ সামনে। ভোটে জিততে হবে। মায়া চায় কাবেরীর মতন মহিলা জিতে যাক, কিন্তু সবাই কেমন ছোট ছোট স্বার্থে বাঁধা। বেশ হাওয়া দিচ্ছে। সামনে আসছে গরমকাল, কালবৈশাখী আসবে। মায়াও চায় একটা কালবৈশাখী আসুক, সব উড়ে যাক, সব ধুয়ে যাক। সকালে চরম ব্যস্ত কাবেরী। সবার কাজ কি কি হবে ঠিক করে সবাইকে হোয়াটসঅ্যাপ করতে বলছে মায়াকে। প্রথমে লোকেশ, নিজের কিছু পরিচিত। মায়ার কি কাজ? সুজয় তো সকালেই নিজের কাজ বুঝে নিয়েছে। খুব চৌখস ছেলেটা। কাবেরীকে জিততেই হবে। আজ ফটোগ্রাফার আসবে, কিছু দেতো হাসি মাখা মুখের ছবি লাগবে। বড় বড় কার্ট আউট তৈরি হবে। মায়া ফটোগ্রাফার আর আমার সাথে তুমি যাবে। মেয়েদের অধিকার গিয়ে কিছু ছবি তোলা চাই। আর হ্যাঁ, আমার জন্য সবুজ সাদা সিল্কের শাড়িটা বের করে রাখবে। আমি আগে রেডি করে রেখেছি দিদি। গুড। আর বোস কি উঠেছে? না দিদি, পুরো বেহুশ। কি করতে এত খায়? তোলো তোলো। আচ্ছা থাক, আমি যাচ্ছি। ওর আবার মা মাসি জ্ঞান নেই। কে যে এদের পদ দেয়? মায়া মনে মনে বলে, আপনার মতো নেত্রী নেতারাই দেয়। পরপর ঘরগুলো পেরিয়ে প্রথম গেস্ট রুমের কাছে গিয়ে থমকে যায় কাবেরী। কান্নার আওয়াজ কেন? ওইনি, বেবি। ওইনি, বাবু বাবু শোনো, দরজা খোলো। কিছুক্ষণ পর মিস্টার সেন দরজা খুলে বেরিয়ে আসে। কাবেরী তাকে পাশ কাটিয়ে ঘরে ঢুকে থ হয়ে যায়। ওইনি বিছানায় শুয়ে কেঁদে যাচ্ছে। কি হয়েছে মিস্টার সেন? আপনার মেয়ে বড্ড কাঁচা, আর অত আতুপুতু তৈরি করেছেন। যাই হোক, আপনার কাজটা হয়ে যাবে। জেন্টলম্যান প্রমিস, আমি কথা রাখবো। ফান্ড আপনার অ্যাকাউন্টে চলে যাবে। না না, আমার অ্যাকাউন্টে নয়। আপনি মায়ের কাছ থেকে নাম্বার নিয়ে নিন কোন অ্যাকাউন্টে যাবে। আর আমার কোম্পানির কাজটা সব হয়ে যাবে। উইল ইউ প্লিজ এক্সকিউজ মি বেবিকে? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। আমি মায়াদেবীর সাথে ডিসকাস করে নিচ্ছি। সেন বেরিয়ে যেতে কাবেরী ছুটে যায় ওইনির কাছে। কাঁদছো কেন বাবু? কি হয়েছে আমার বেবির? লোকটা রাক্ষস দিদি, ভীষণ অ্যাগ্রেসিভ। আমাকে উইন্ডেড করে দিয়েছে। ব্রুটালি রেপড আই অ্যাম। বোসকে দিয়ে জেল ভরাও ওকে। ওহ, ডোন্ট টক এ রাবিশ। কিছু কিছু পুরুষের রেপ করতে ভালো লাগে। ওটা ন্যাক বেবি। দুদিন রেস্ট নাও। আমি ডাক্তার সুমিতকে কল করে দিচ্ছি। শি উইল বি কেয়ার টেক দিস ম্যাটার। নো, আমি লোকটাকে জেলে দেব। সোনা, অবুঝ হইও না। 30 কোটি দরকার ভোটের জন্য, বুঝলে? কত ঘুষ দিতে হবে, জনতাকে খাওয়াতে হবে। ক্লাবের ছেলেদের মালের খরচ। উফ। ডোন্ট প্যানিক বাবু, ফ্রেশ হয়ে শুয়ে থাকো। আমি মায়াকে আর ডাক্তার পাঠাচ্ছি। তুমি আমার আদেও মা? হ্যাঁ, কারণ আমি চাই তুমি পৃথিবীর সেরা জিনিস পাও। এভাবে কিভাবে ডাজ নট ম্যাটার। তুমি ট্রমায় আছো, আপাতত রেস্ট নাও। আমি ছাড়বো না সেনকে। ওকে ওকে, আর এমন হবে না, আমি দেখছি। আর হ্যাঁ, যা করব ভোটের পর। প্লিজ বাবু, একটুকু। করিডোর দিয়ে যেতে যেতে কাবেরী নিজের প্ল্যান তৈরি করে নেয়। বোসকে তুলে নিয়ে চলে আসে সোজা বসার ঘরে। সেন কিছু বলার আগে, মিস্টার বোস অ্যারেস্ট করুন। মানে? মানে আপনি বুঝতে পারছেন না মিস্টার সেন? ওইনি ব্রুটালি রেপড। আপনাকে আমি ঘাড়ি টানাবো। মায়ার হাত থেকে জলের গ্লাসটা পড়ে যায়। দরজার কাছে যাবার আগেই কাবেরী বলে ওঠে, মায়া, ডাক্তার সুমিতকে কল করো এক্ষুনি, আর বলবে আমার ডিএনএ রিপোর্ট চাই। বোস কিছু বোঝার আগেই কাবেরী ইশারা করে দেয় বোসকে। আপনি আমার বাড়িতে আমার মেয়েকে। চলুন মিস্টার সেন, আপনাকে আগে আরও ফোর্স ডাকুন মিস্টার বোস। আরে প্লিজ প্লিজ, আমাকে এক্সপ্লেন করতে দিন। যা করার থানায় করবেন। কাবেরী ঝরঝর করে কেঁদে ওঠে। প্লিজ কাবেরী দেবী, চলুন চলুন। আমি আমার উকিলের সাথে কথা বলতে চাই। আরে এটা ভারত, আগে আপনাকে কিছুদিন লকআপে রেখে। প্লিজ কাবেরী দেবী প্লিজ, ব্যাপারটা আপোষে মিটিয়ে নিলে হয় না? কাবেরী দেবী আর মিস্টার সেনের মধ্যে কি আপোষ হয়েছিল বন্ধ দরজার ভিতরে, এটা জানা যায়নি। কিন্তু মিস্টার বোস একটি ফ্ল্যাট, আর কাবেরী পেয়েছিল অনেক কিছু। মায়া মনে মনে ঠাকুরকে ডাকছিল যেন সুজয় না জানতে পারে। আবার কিছুটা স্বস্তি পাচ্ছিল। এতদিনে কাবেরী দিদির বোধহয় বোধোদয় হলো।
সুমিতার ডাক্তারকে ফোন করে আগে ঐনির ঘরে যায়। বুকটা ছ্যাঁত করে ওঠে। কি অবস্থা মেয়েটার! চোখের জল মুছে ঐনিকে আস্তে করে তুলে বসায় মায়া। আন্টি দিদি কোথায়? বাইরের ঘরে আছে। বোস আঙ্কেল আছে সাথে। কোনো চিন্তা করিস না ঐনি, অপরাধীকে দিদি শাস্তি দেবে। দিদি? হ্যাঁ, মিস্টার বোসকে বললেন তো মিস্টার সেনকে অ্যারেস্ট করতে? দিদি বলেছে? তুমি শিওর? হ্যাঁ, তুই সতমনা। ডাক্তার না আসতে স্নান করা যাবে না। ডাক্তার আসলে চেক আপ করেন ভালো করে। ঐনি স্নান করতে গেলে মায়া ডাক্তার সুমিতাকে বলে, আপনি সব রকম টেস্ট করবেন, কাবেরী দিদি বলেছেন। পেশেন্টের সম্পর্কে আমি ওনার সাথে কথা বলে নিচ্ছি। আপনি মেডিসিনগুলো ঠিকমতো দেবেন আর যত সম্ভব রেস্ট নিক। আর হ্যাঁ, ম্যাম বলেছেন আজই যেন আইপিলটা খেয়ে নেয় ঐনি। ডাক্তার সুমিতা চলে গেলে মায়া ঘরটা নিজে গুছিয়ে সবকিছু পরিষ্কার করে দেয়। সে চায় না বেলাদি কিছু জানুক, মেয়েটার সম্মান নষ্ট হবে। ভাগ্য ভালো সুজয় বাড়িতে নেই, বেরিয়ে গেছে। ঐনিকে বলতে হবে সুজয়কে কিছু না জানাতে, কিন্তু পুলিশ কেস হলে সুজা তো জানতে পারবে। ভাবনায় ছেদ পড়ে দিদির আওয়াজে। ঐনি কোথায়? বাথরুমে দিদি। ওষুধগুলো সময় মতো দিও, আর হ্যাঁ, কদিন রেস্ট নিক। দিদি পুলিশ কি সেনকে কি ফালতু বকছো মায়া? মিস্টার সেন চলে গেছেন। আর হ্যাঁ, ব্যাপারটা যেন পাঁচকান না হয়। গৌতম বাড়ি আসে দুপুরে। পুরো বাড়িটা তখন ঝিমিয়ে আছে। মায়া ঐনিকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে বসার ঘরে বসে উথাল পাথাল ভাবছিল, কই তোমাদের হবু মন্ত্রী ম্যাডাম? সময় হলো? আমার জন্য কে অপেক্ষা করে মায়া? সে দোষটাও তো আপনার। আমার? হ্যাঁ, চলে এলেন। দুপুরের খাবারটুকু ওই বাড়িতে জুটল না। মায়া, চেঁচাবেন না। নিজের বউকে তো কিছু বলতে পারেন না? মেয়েটা দিনের পর দিন রসাতলে যাচ্ছে, সে খেয়াল আছে? কি হয়েছে ঐনির? বাকি আছে কিছু হবার? মাংস ললু পশুগুলো ছিঁড়ে খাচ্ছে আর দিদি সেই টাকায় গদির স্বপ্ন দেখছেন। পারেন না মেয়েটাকে নিয়ে চলে যেতে? আসলে সব মুখে মারি। বউয়ের আয়ে আরাম পেলে কে যায় কষ্ট করতে? মায়া, আপনি থাকুন, আমি চলে যাব। আমি রিজাইন দিয়ে দিয়েছি আজ, আমি আর পারছি না। তুমি চলে যাবে মায়া? তুমি আমাকে ছেড়ে চলে যাবে? হ্যাঁ, যে নিজের মেয়ের সম্মান রক্ষা করতে পারে না সে পুরুষ। কি হয়েছে বলবে তো? কিছু না, যা হয়েছে শুনে নেবেন দিদির কাছ থেকে। আর হ্যাঁ, টিভি খুলে দেখুন, কাল রাতে প্রদীপ লাহিড়ী আত্মহত্যা করেছে। হোয়াট? আজ দুপুরে লাশ উদ্ধার হয়েছে তার, কেউ টের পায়নি। আবার একটা আত্মহত্যা? আত্মহত্যা? বুলি আত্মহত্যা করেছে? ডাক্তার ঘোষ? প্রদীপ? প্রদীপ দা যদি আত্মহত্যা করে তো খুন কাকে বলে? দিন আসছে, আপনার নাম্বারও আসবে। দিদি যখন মেয়েদের অধিকার শুরু করেন, এই শান্তিকুঞ্জের মালিক ডাক্তার ঘোষ তাকে সবসময় সাহায্য করেছেন। কত অপারেশন বিনা পয়সায় করে দিয়েছেন, কত বাচ্চার জন্য খরচ দিয়েছেন। আধা পয়সা তো দিদির পকেটে চলে যেত। কোনো বাচ্চা যদি 10,000 সাহায্য পেত তো দিদি 5,000 টাকা নিজের খরচে লাগাতেন। আমি সব কিছুর সাক্ষী। তখন ভাবতাম যা কিছু মানুষের তো উপকার হচ্ছে, কিন্তু আমার ধরনটা ভুল। এভাবেই লোভীর লোভ বেড়ে যায়, আর না বলতে বলতে আমাদের মতন মানুষের মুখ হয়ে যায় বন্ধ। আমি জানি মায়া, সব জানি। তুমি চলে যেও না, আমি কি করে বাঁচবো? উফ, খালি আমি আমি আমি। মায়া কি করে সহ্য করায় ভেবেছেন? আপনার স্ত্রী আমাকে খেলনার মতন আপনার বিছানায় দিয়ে দিল, আপনিও নিয়ে নিলেন। আপনার নিজস্বতা কিছু আছে? আদেও বেঁচে আছেন? আমি একা হয়ে যাব মায়া, সেটা আপনার সমস্যা। আমি যাই, দিদি আসলে সব বুঝিয়ে দিতে হবে। রাতে সুজয় বাড়িতে আসলে মায়া বলতে সুজয় বলে অসম্ভব। আমি কি করে যাব? সামনে ভোট, প্লিজ মা। ভোটের দিনগুলো খুব চাপ কাজের। আমি জানি না, আমি দিদিকে গিয়ে বলছি, প্লিজ মা। ঐনি? আবার সেই নাম? তুই কি বুঝবি না কিছু? ভুলে যা। আমি যাব না বলে বেরিয়ে যায় সুজয়। আসবো ম্যাম। এসো। মায়া কোথায়? মায়ের শরীরটা ভালো না, শুয়ে পড়েছে। সুজয়, মায়া নাকি কাজ ছেড়ে চলে যেতে চাইছে। মায়ের মাথা গেছে। বয়স হয়েছে আর অনেক বছর লড়াই করেছে। আচ্ছা সুজয়, তুমি কি জানো তোমার বাবা কি করেন? হ্যাঁ, তিনি তো আর্মিতে ছিলেন, মারা গেছেন। তাই? তোমার বাবা সৌরেন আজও বেঁচে আছেন সুজয়, কেরানি চাকরিতে, দ্বিতীয় স্ত্রী আর 3টে মেয়ে নিয়ে। মানে? সুজয় বসো। জীবন বড় কঠিন সুজয়। আমি ভালো মন্দ যা করি কিন্তু বলতে পারবে না মানুষের জন্য কিছু করিনি। এই পজিশনে থাকতে গেলে অনেক ন্যায় অন্যায়ের মধ্য দিয়ে যেতে হয়। আমি বুঝি ম্যাম, কিন্তু আমার বাবা? হ্যাঁ, তোমার বাবা তোমাদের তাড়িয়ে দিয়েছিলেন যখন তোমার দিদি হার্টের সমস্যা হয়। আমি অনেক চেষ্টা করে বাঁচাতে পারিনি। বেঁচে আছে সৌরেন, যে তোমার পিতৃত্ব স্বীকার করে না, যার জন্য তোমরা মৃত। মায়াকে সেই থেকে আমি সামলে যাচ্ছি। তোমার পড়াশোনা সব তো আমি করিয়েছি। কেউ ছিল না তখন। কিন্তু তুমি কি চাও সুজয়? তোমার বাবার মতন কেরানির জীবন? কোনোদিন না।
ভেবে বলো সুজয়, আমার রাস্তা কঠিন, অনেক আপোষ আর সহ্যের মধ্যে দিয়ে যেতে হবে, আপনজনকে কষ্ট দিতে হবে, পারবো, কিন্তু আমি আপনাকে ছেড়ে যাব না কোনোদিন ম্যাম। মায়া চলে যেতে চাইছে, মাকে আমি বোঝাবো। দেখো সুজয়, মায়ার বয়স হয়েছে, কিন্তু তোমার সামনে পুরো জীবন, এত কিছুর সম্ভাবনা। আজ আমি জিতলে আমি চাই তুমি মেয়েদের অধিকার পুরো সামলাও, আর মিস্টার সেনের ভারতের ব্যবসার কলকাতার অফিস তুমি দেখবে, সেখানে তোমাকে অফিস হেড করা হবে। আর বাকি থাকলো ওইনি, মেয়েটা ভালোবাসায় ধোঁকা খেয়েছে, ওকে তোমার মতন বন্ধু ছাড়া কে সামলাবে? আমার তো পরিকল্পনা ছিল, থাক দেখা যাক, মায়া যখন যেতে চাইছে। কিন্তু আমি যদি বিন্দুমাত্র উপকার করে থাকি তো তোমরা ভোটের পরে যেও। আমি যাব না, আপনি নিশ্চিন্তে থাকুন, মা গেলে ভোটের পর যাবে, কিন্তু আমি আপনাকে আর ওইনিকে ছেড়ে যাব না। সুজয় চলে গেলে জয়ের হাসি ফুটে ওঠে কাবেরীর মুখে। মায়া, বড় মায়া তোমার, কিন্তু আমাকে চেনো না তুমি, সারা জীবন আমার সব কাছে তুমি পর্দা দিয়ে রেখেছো। তোমাকে ছাড়া আমি খুব অচল, আমাকে ফেলে চলে গেলে অনেক গোপন তথ্য তোমার মনের সাথে চলে যাবে, সেটা কোনোদিন আমি হতে দেব না। সুজয়কে কিভাবে আটকাতে হয় আমি জানি, ভুলে গেলে আমি কাবেরী, যার জীবনে আমি যাই তার জীবনে গ্রহণ কোনো দিন যায় না। লোকেশ, জানি না কি বলবো। আজ এতগুলো বছর তুমি আমাকে আগলে রেখেছো, দিন দিন তোমার চোখে আমি আমার জন্য যন্ত্রণা দেখেছি, ওই নিজ কাবেটির কাছে মাথা হেট হতে দেখেছি। আমি জানি আমার জন্য তুমি আমায় এত ভালোবেসেছো যা হয়তো কোনো স্বামী পারবে না। তোমাকে কষ্ট ছাড়া কিছু দিতে পারিনি, না পারলাম মা হতে, না পারলাম ভালো স্ত্রী হতে। আমার জন্য শারীরিক মানসিক সব দিক দিয়ে তুমি ভেঙে পড়েছো। আজ জানলাম কাবেরী জিতে গেছে বিপুল ভোটে, আর তুমি জানো এতে মহা সর্বনাশ হয়ে যাবে। কত মানুষের জীবন নিয়ে খেলা করবে সে। আজ আমি নিজেকে তোমার জীবন থেকে আর পৃথিবী থেকে সরিয়ে দিচ্ছি, কষ্ট পেও না। আর রোগের যন্ত্রণা ওষুধের সাথে জীবন ভালো লাগছে না। তোমাকে দিয়ে গেলাম দায়িত্ব, যে তোমার জীবন নষ্ট করলো, যে আরো কত জীবন নষ্ট করবে ঠিক নেই, তাকে ক্ষমা করো না। তোমার মালবী। চিঠিটা অনেকবার পড়ে বুকের কাছে মালবীর মাথাটা নিয়ে লোকেশ বসেছিল চুপ করে। টিভিতে গম গম করে বিজয় উৎসবের খবর বাজছে, সব জায়গায় কাবেরী দলের লোকেরা জিতছে। কাবেরী জিততে গেছে। লোকেশের একটি গাড়ি দরকার, কোনো নির্জন জায়গায় সে মালবীকে নিয়ে যেতে চায়, যাতে মৃত্যুর সে শান্তিতে ঘুমাতে পারে। আড়ম্বরে দাহ নয়, আর লোক দেখানো শ্রাদ্ধ নয়। লোকেশ কাবেরীর শেষ দেখে মালবীকে শ্রদ্ধা জানাবে। আমি লোকেশ, মালবীকে হারিয়ে আজ আমি নিঃস্ব। আমি শ্রীমতী কাবেরী দেবীর হত্যার জন্য দায়ী, কিন্তু আমি মনে করি না আমি কোনো অপরাধ করেছি, আর ভারতীয় বিচার ব্যবস্থায় কোনো অন্যায় হোক সেটা চাই না, তাই নিজের ইচ্ছায় মৃত্যুকে মেনে নিলাম। লোকেশ ঘোষ। চিঠিটা পকেটে রেখে লোকেশ মালবীর ফটোতে একটা চুমু খেয়ে বের হলো। কদিন ভ্যাপসা গরমের পর আজ সকাল থেকে বৃষ্টি হয়েছে। এখন বৃষ্টির তেজ কমলেও টিপটিপ করে পড়ে যাচ্ছে। মালবী এই বৃষ্টিকে ইলশেগুড়ি বৃষ্টি বলতো। খিচুড়ি আর মাছ ভাজা, কত ভালো ছিল আমার মালবী। মালবীর শেষ ইচ্ছা আমি পূরণ করব। কোমরে ছুরিটা গুজে নিয়ে বেরিয়ে পড়ে লোকেশ। আমি মায়া, আজ আমি পুরো নিঃস্ব। আমার একমাত্র সন্তান আজ আমায় বলে দিল বৃদ্ধাশ্রমে চলে যেতে যদি না পোষায়। শ্রীমতী কাবেরী দেবীর জিতে গেছেন, তিনি মন্ত্রিত্ব পেয়েছেন। কাল তার শপথ গ্রহণ অনুষ্ঠান। আমার একমাত্র সন্তানকে তিনি তার মায়াজালে বেঁধে ফেলেছেন। পাপ সব আমার পাপের ফল হয়তো, কিন্তু আমি তো জীবনে লড়াই করে গেছি, আমি হারবো না। আমি আর কারোর ক্ষতি হবার আগে কাবেরী সান্যালের নামটা মুছে দেব পৃথিবী থেকে। নিজের মেয়েকে আর টাকা টোপ বানিয়ে সুজয়কে তিনি কেড়ে নিয়েছেন, আজ আমি তার বেঁচে থাকার অধিকার কেড়ে নেব। কফির পেয়ালায় বিষ মেশাতে মেশাতে মায়া একদৃষ্টে দেখতে থাকে ঘুরতে থাকা কফি। আমি গৌতম সান্যাল, আজ বাদে কাল আমার স্ত্রী মন্ত্রী হবে। আমি পারিনি আটকাতে কিছু, কারণ আমি সারা জীবন অপদার্থ। নিজের স্ত্রীর ন্যায় অন্যায় সব দাবি মেনে নিয়ে আমি চরম অন্যায় করেছি। যেদিন আমার সামনে প্রথম কারোর সাথে মুখ বেঁকিয়ে কথা বলে বুকের কাপড় সরিয়ে প্রশ্রয় দিচ্ছিল, সেদিন আমার প্রতিবাদ করা উচিত ছিল। মেয়ের ছোট পোশাকে সাজিয়ে নিজে মেয়ের দিদি সেজে যখন কচি খুকির মতন অসভ্য পোশাক পরে বেরোতো, সেদিন আমার প্রতিবাদ করা উচিত ছিল। অন্তত মেয়েটাকে নিয়ে সর্বনাশের খেলা খেলতে নামার আগে আমার আটকানো উচিত ছিল। আমি পারিনি, আমি হেরে গেছি। যেমন আজ আমার উচিত সবার আগে কাবেরীকে খুন করা, কিন্তু আমি পারবো না। জানি লোকে বলবে আমি স্ত্রী উন্নতিতে হিংসা করে আত্মহত্যা করলাম, কিন্তু আমি নীরবে সরে গেলাম। আর নোংরা রাজনীতি ভালো লাগছে না, সবার কাছে ক্ষমা প্রার্থী আমি। চিঠিটা পকেটে রেখে গৌতম চুপ করে জানালায় বৃষ্টির
ছাটে ভিজতে লাগলো। পরদিন সকালে দুটো ডেড বডি পাওয়া গেল শান্তিকুঞ্জে, শ্রীমতী কাবেরী দেবীর আর গৌতম সান্যালের। কে মেরেছে, কি হয়েছে সেটা রহস্য থাক। ডায়মন্ড হারবারের কাছে লোকেশ ঘোষের লাশ পাওয়া গেছে, আর কাবেরী দেবীর সহায়িকা মায়া বদ্ধ উন্মাদ হয়ে আপাতত মেন্টাল হাসপাতালে ভর্তি। আমরা জানবো শুধু ইতিহাস নিজেকে আবার ফিরিয়ে নিয়ে আসে। মায়ের মৃত্যুর পুরো সহানুভূতি নিয়ে বিপুল ভোটে উপনির্বাচনে ঐন্দ্রিলা সান্যাল ওরফে ঐনী জয়যুক্ত হয়েছে, আর গৌতম সান্যালের জায়গাটা শ্রীমান সুজয় নিয়েছেন। আমরা অপেক্ষা করি আরও একটি উপন্যাসের, কারণ প্রতিটি মানুষের জীবন এক একটি উপন্যাস। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।